শুনছেন সব সময় ভূত বাংলা, সাথে আছি মোহাম্মদ আলামিন। ভূত বলে কোনো কিছু আছে কিনা আমি কোনো তর্কে যাব না, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো আজ যিনি আমাদেরকে ঘটনাটি মেইল করেছেন তার নাম ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল আমাদেরকে চিতলমারি থেকে মেইলটি শেয়ার করেছে। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ঘটনাতে। প্রিয় আলামিন ভাই, আমি ইব্রাহিম খলিল। আমি চিতলমারি থেকে আমার চাচাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাকে মেইল করছি। যদি আমার ঘটনাটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার ভূত বাংলা ইউটিউব চ্যানেলটিতে পড়ে শোনাবেন। আমার বোনের নাম লায়লা। লায়লা তখন পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল আমাদের গ্রামের একটি স্কুলে। তো রীতিমতো লায়লা একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্কুলের মধ্যে পঞ্চম শ্রেণী পর্যন্ত সর্বদা প্রথম স্থান অধিকার করেছে। লেখাপড়ায় অনেক ভালো হওয়াতে যখন লায়লা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় তখন লায়লার ভর্তির রোল থাকে 73, মানে 73। তো 73 রোল নিয়ে লায়লা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনো করে, জানুয়ারি থেকে মার্চ 2-3 মাস যাওয়ার পরে লায়লা এক পর্যায়ে শিক্ষকদের নজর কেড়ে নেয়। তো এখানে বলে রাখা ভালো, এই স্কুলে একটি মেয়ে পড়তো এবং এই মেয়েটি একজন শিল্পপতির মেয়ে। তো যেহেতু ধনী ঘরের মেয়ে, কোটিপতি মেয়ে হওয়ার কারণে এই মেয়েকে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা শিক্ষক ব্যক্তিগতভাবে ভালো নজরে দেখত। তো আমাদের গোষ্ঠী একটু নিম্নমানের হওয়াতে, আমি যেটা বোঝাতে চেয়েছি দরিদ্র হওয়াতে, আমাদের বোন লায়লাকে অনেকেই সেভাবে দেখতো না। তবে পড়াশোনায় ভালো হওয়াতে ও অনেকেরই নজরে ছিল। এমনকি 3 মাস পর ওই স্কুলে 3 মাস কন্টিনিউ করার পর লায়লা প্রত্যেকটা শিক্ষকের নজরে আসে এবং প্রত্যেকটা শিক্ষক ওকে অনেক ভালোবাসতে লাগে। এক পর্যায়ে ও যখন ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে সবথেকে ভালো রেজাল্ট করে পুরা স্কুলের মধ্যে নাম্বার 1 হয়ে উত্তীর্ণ হয়, তখন রেজাল্ট দেওয়ার সময় ও কিন্তু প্রত্যেকটা গার্ডিয়ান, শিক্ষক, এমনকি স্কুল কমিটির ম্যানেজিং যেসব লোকজন থাকে প্রত্যেকের মাঝেই একটা আলোড়ন সৃষ্টি করে। তো ইব্রাহিম ভাই, আপনার লেখাতে একটু ঝামেলা থাকার কারণে আমার পড়তে একটু কষ্ট হচ্ছে। অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলে যাচ্ছি ঘটনাতে। তো এই রেজাল্ট দেওয়ার পরে একটা পর্যায়ে সেই যে প্রভাবশালী যে মেয়েটা ছিল তার সাথে লায়লার একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়। একটা পর্যায়ে ওদের সাথে অনেক কথা কাটাকাটি এবং মারামারির পর্যায়ে তৈরি হয়। তারপর 2 ফ্যামিলির লোক স্কুলে ডেকে একটা সালিশির ব্যবস্থা করা হয়। তো বিষয়টা নর্মালি তুচ্ছ ছিল, কারণ ক্লাসে টপার, স্কুল টপার হওয়ার কারণেই ওর দিকে একটু তারা কুনজরে বা আর নজরে তাকিয়েছিল। এখানে বলে রাখা ভালো, দেখুন এ সমাজে শুধুমাত্র ব্রিলিয়ান্ট হলে তাদেরকে যে মানুষ ভালো নজরে দেখবে, সমাজটা কিন্তু সেই আদিম যুগ থেকে এমনটা না। ঠিক তেমনই ঘটনা ঘটেছে আমার বোনের সাথে। যেহেতু অনেক ভালো স্টুডেন্ট, এদিকে প্রভাবশালী একটি মানুষের বা একটি লোকের মেয়ে, তার মেয়ে এখানে রেজাল্ট খারাপ করে তৃতীয় স্থান অধিকার করেছে, আর আমাদের বোন দরিদ্র পরিবারের হওয়ায়, মেধাবী হওয়ায় প্রথম স্থান অধিকার করেছে। আসলে এই ঘটনাটি, লায়লার এই বিষয়টি তারা সোমানার বাবা পরিবার তারা মেনে নিতে পারছিল না, তাদের এটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছিল।
তো যাই হোক, আমি মেইন ঘটনাতে চলে যাচ্ছি। এভাবে চলছিল সপ্তম শ্রেণীতে। সুমানার প্রায় 6 মাস যাওয়ার পর একটা পর্যায়ে সুমানার জ্বর হয়। জ্বর হলে মানে আমাদের পরিবারগতভাবে ওকে নর্মালি যে ট্রিটমেন্টটা করা হয়, যেমন বাজারে যে ফার্মেসিতে যে বলা যে আমার জ্বর হয়েছে বা আমার বাচ্চার জ্বর হয়েছে, এর জন্য কি করা যাবে, কোন ক্যাটাগরির ঔষধ খেতে হবে, সাধারণত নাপা এক্সট্রা বা অন্যান্য যে জ্বরের যে প্রথম পর্যায়ের ঔষধ, এটা ডক্টর দিয়েছিল। কিন্তু এই ঔষধে কিন্তু সুমানার কোনো প্রকার মানে লায়লার কোনো প্রকার উন্নতি হচ্ছিল না। একটা পর্যায়ে লায়লা খুবই অসুস্থ হয়ে পড়ে। এদিকে সুমানা স্কুলে রীতিমতো যাওয়া আসা করছিল, কিন্তু লায়লা দীর্ঘদিন স্কুলে যেতে পারে না। প্রায় 2-3 মাস স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তো এই জ্বর থেকে আস্তে আস্তে লায়লার অবস্থা এমন হয়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মানে পড়াশোনা বন্ধ হয়ে যায়, চলাফেরা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বলতে গেলে পরিবারের লোকের সাহায্য নিয়ে ছাড়া লায়লা উঠতে পারতো না, চলতে পারতো না। একটা পর্যায়ে যখন 7টা মাস চলে যায়, 7 মাস যাওয়ার পর লায়লা একেবারে বিছান ধরা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তখন যেহেতু আমরা দরিদ্র পরিবার, তাই ওকে ভালো চিকিৎসা না দিতে পারায় গ্রামবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ওকে ভালো একজন ডক্টরের কাছে যাই। তো ডক্টরের কাছে যাওয়ার পর তিনি আমাদেরকে আসলে যেটা বললেন, এটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ডক্টর আমাদেরকে বললেন যে দেখুন, লায়লার যে লিভার ফাংশন আছে, এই লিভার ফাংশনটা একেবারে 70%-এর পরে নষ্ট হয়ে গেছে। এখন একমাত্র যদি তার হায়াত থেকে থাকে, আল্লাহ তাআলা যদি তাকে রহমত করে, তাহলে হয়তো সে বেঁচে ফিরতে পারে। না হয়তো লায়লা যেটা খেতে চায়, যেটা করতে চায়, সেটা তাকে করতে দেওয়া উচিত বা সেটা তাকে খেতে দেওয়া উচিত। ডক্টরের কাছ থেকে এই রেজাল্ট পাওয়ার পরে বিশ্বাস করেন আলামিন ভাই, আমাদের পরিবারে নেমে আসলো শোকের ছায়া। পুরা গ্রামবাসী হতাশ হয়ে গেল যে মেয়েটি শৈশবে এতটা উদ্দাম, সেই মেয়েটি হঠাৎ করে সামান্য জ্বরের মধ্য দিয়ে এরকম একেবারে বিছান ধরা হয়ে গেল বা প্যারালাইজড হয়ে গেল। এটা আসলে কেউই মেনে নিতে পারছিল না। তো আমার এক দূর সম্পর্কের ফুফু এসে আমাদেরকে একটা বিষয় শেয়ার করলেন যে অমুক পাড়ায় ভালো একজন কবিরাজ আছে, তার কাছে গেলে হয়তো লায়লাকে দেখালে হয়তো লায়লা সুস্থতা পেতে পারে। তো আমার সেই ফুফুর কথা মতো কিন্তু আমরা লায়লাকে সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে তিনি আমাদেরকে যেটা বলেন যে আসলে লায়লার সাথে যে ঘটনাটি ঘটে গেছে, লায়লাকে কালো জাদু করা হয়েছে, লায়লাকে ব্ল্যাক ম্যাজিকের মধ্য দিয়ে অসুস্থ করে রেখে দেওয়া হয়েছে, এমনকি লায়লার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তো আলামিন ভাই এই ঘটনা শোনার পর, কবিরাজের মুখ থেকে এটা জানার পর বিশ্বাস করেন যে আমরা এটা মেনে নিতে পারছিলাম না যে কে বা কারা এই কালো জাদু করেছে। কবিরাজ আমাদেরকে নাম বলতে অনিচ্ছুক হওয়াতে আসলে আমরা জানতে পারিনি যে এই কালো জাদুটি কে করেছিল। তো একটা পর্যায়ে আমরা যখন আমাদের গ্রামের এক বড় ভাইকে নিয়ে, সে একটু প্রভাবশালী ছিল, তখনকার সময়ে সে রাজনীতির সাথে জড়িত ছিল, তাকে নিয়ে যখন আমরা ওই কবিরাজের কাছে যাই, তখন তিনি পুরা নামটা না বললেও আকার ইঙ্গিতে ইশারায় যেটা বুঝিয়েছিলেন, সেটা আমরা বুঝে গিয়েছিলাম যে এই কালো জাদু বা এই ব্ল্যাক ম্যাজিকটা আর কেউ করে নাই, এটা সুমনার পরিবার করেছে। এটা সুমনার পরিবার লায়লার ভালো চাইতো না, বা তাদের মেয়ে স্কুলে বা এই ক্লাস বা শ্রেণীতে ভালো টপার না হওয়াতে, লায়লার সাথে তাদের সামান্য মনোমালিন্য হওয়াতে তারা এই ব্ল্যাক ম্যাজিকটি করেছিল। তারপর একটা পর্যায়ে যখন একেবারে লায়লা মৃত্যুসজ্জায়, তখন আমরা সেই কবিরাজের কাছে গিয়েছিলাম যে চাচা, কিভাবে কি করলে আমাদের বোনকে পৃথিবীতে আর কিছুদিন রাখা যাবে বা কি। তো কবিরাজ বললেন যে দেখুন, আসলে হায়াত মৌত আল্লাহর কাছে, এ সম্পর্কে আমরা তেমন কিছু না বলতে পারলেও একটু আকার ইঙ্গিত দিতে পারি, বা লায়লার সাথে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে সেই তাবিজ কাগজ একটা ওঠানোর ব্যবস্থা করে দিতে পারি। এটা করলে হয়তোবা
লায়লা একটু সুস্থতা ফিরে পেতে পারে। কবিরাজের কথা মতো আমরা জানতে পারলাম যে ত্রিমোহনী একটা নদীর মাঝখানে একটা তালাতে তাবিজ কগজ করে ওটা পানিতে ফেলে দেওয়া হয়েছে। এমনকি লায়লাকে খাবারের সাথে কালো জাদুর যে তাবিজ কগজ এগুলো খাইয়ে দেওয়া হয়েছে। তো আমাদের হাতে আর কোনো অপশন ছিল না যে সেই তালা উদ্ধার করা, এমনকি লায়লার পেট থেকে এগুলা বের করা। তারপর একটা পর্যায়ে এভাবে থাকতে থাকতে আমাদের সেই বোন লায়লা তার প্রায় 1 বছর পর মারা যায়। তো শেষ পর্যন্ত লায়লা কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি লায়লার চেহারা দেখলে যে কেউ ভয় পাবে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো আলামিন ভাই, এই ছিল আমার ঘটনা। কালো জাদুর যে ঘটনা, এটা সত্য ঘটনা। আসলে মানুষের প্রতি যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে তাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দিতে পারলে হয়তো আর বাঁচানো সম্ভব হয় না। যদি ভালো লেগে থাকে তাহলে এই ঘটনাটি শেয়ার করবেন। আসলে আমি সেভাবে আপনাকে লিখতে পারিনি, নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা লিখতে যেয়ে আমার কাছে একটু হিমশিম মনে হচ্ছিল। তবুও যতটা পারলাম সত্যতা দিয়েই লিখে আপনাকে পাঠালাম। এই ছিল আজকের ইব্রাহিম খলিলের থেকে পাওয়া ইমেইল এপিসোড। আসলে গত পর্বেও কালো জাদু নিয়ে কথা বলেছি, গত পর্বেও কালো জাদুর ব্ল্যাক ম্যাজিকের ইমেইল ছিল, সেটা আপনাদেরকে পড়ে শুনিয়েছি। একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এমনটা করতে পারে। একটা সন্তানের, নিজের সন্তানের মতো ছোট্ট একটি বাচ্চা, সবেমাত্র 7ম শ্রেণীতে পড়াশুনো করে, সামান্য ব্রিলিয়ান্ট হওয়ার জন্য সামান্য দরিদ্র ঘরে জন্মগ্রহণ করার কারণে আজ তাকে অকালেই মৃত্যুবরণ করতে হলো। এটা ছিল ঘটনা। তো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে ঘটনাটি কেমন লাগলো। আদৌ কি মানুষ মানুষের সাথে কালো জাদু করে থাকে? এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে যদি আপনাদের কাছে আরও কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে মেইল করে পাঠাতে পারেন। আমাদেরকে মেইল করার ঠিকানা horrorkhulna1@gmail.com, which is horrorkhulna1@gmail.com। তাছাড়া যদি আপনি আমার এই মেইল বলা সম্পর্কে না বুঝেন তাহলে আমাদের ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল ঠিকানা পেয়ে যাবেন। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনার কারো থেকে শোনা ঘটনা আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আপনি যদি আমাদেরকে ঘটনা লিখে পাঠান তাহলে অবশ্যই সেটির সত্যতা যাচাই করে আমরা আপনার মেইলটি হরর খুলনা এবং ভূত বাংলাতে পড়ে শোনাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি আরও একটি মেইল আপনাদেরকে পড়ে শোনাবো। এই মেইলটি আমাকে পাঠিয়েছেন নড়াইল থেকে শ্রাবণী। তো শ্রাবণীর যেভাবে মেইলটি আমাকে পাঠিয়েছে আমি আপনাদেরকে সেই মেইলটি পড়ে শোনাচ্ছি। আলামিন ভাই, ভূত বাংলার বরাবরই একজন আমি লিসেনার। আপনার প্রত্যেকটি ঘটনা আমি শুনে থাকি এবং এই ঘটনার প্রেক্ষিতে আমারও মনে শখ জাগলো যে আমি ভূত বাংলাতে আলামিন ভাইয়ের কাছে একটি মেইল করব। তো যেটাই ভাবনা, সেই ভাবনা চিন্তার মধ্য থেকে আমাদের গ্রামে একটি ঘটে যাওয়া ঘটনা আপনাকে শেয়ার করে দিচ্ছি। তো এটি ঘটেছে আমার পাড়ার একটা ভাইয়ের সাথে। তো সেই ভাইয়ের ঘটনাটি আমি শুনেছি আমার ফুফুর থেকে। শোনার পর আমি মনে হলো যে এই ঘটনাটি আপনার সাথে শেয়ার করি। আমি রবিন, আমি একজন জেলের ছেলে। যেহেতু বাবা মাছ ধরেন তাই আমিও মাছ ধরায় বেশ পারদর্শী। তো একদিন আমার বাবা অসুস্থ থাকার কারণে আমাকে বলল যে রবিন বাবা, দেখ আমাদের ঘরে তো চাল ডাল কোনো কিছুই নাই, আজ তুই বড় হয়েছিস, তুই কি একা একা মাছ ধরতে যেতে পারবি? তো আমি বাবাকে বললাম যে দেখো বাবা, যেহেতু আমরা দরিদ্র পরিবারের মানুষ, যেহেতু আমি দরিদ্র ঘরের ছেলে, সেক্ষেত্রে তোমার অবর্তমানে বা তোমার অসুস্থতায় তো আমাকে এই হাল ধরতে হবে। সেক্ষেত্রে আজ তুমি আমার সাথে যাচ্ছ না তাতে কি হয়েছে? নদীতে তো আরও অনেক জেলে থাকে, অনেক লোক থাকে, আমার কোনো সমস্যা হবে না। আর আমি যেহেতু মাছ ধরাতে বেশ পারদর্শী ছিলাম, সেজন্য আমি বাবার কথা শুনে, বাবার কথায় উৎসাহিত হয়ে মাছ ধরতে গেলাম। তো মাছ যখন ধরতে গেলাম তখন আমার কাছে মনে হলো যে
আমাদের এলাকার যে জেলেগুলো ছিল তারা ছাড়াও দূর এলাকা থেকেও আরও অনেক জেলে এসেছে আমাদের নদীতে মাছ ধরতে। একটা পর্যায়ে মাছ ধরতে ধরতে আমি বড় একটা মাছ পেয়ে যাই। সেই মাছটিকে আমাদের গ্রামের ভাষায় অনেকে পাতাড়ি বলে, অনেকে ভেটকি বলে, অনেকে ভেওট মাছ বলে। যাই হোক, যেহেতু আমাদের এই দিকের মানুষ এবং পুরা বাংলার মানুষ ভেটকি মাছ বললে ভালো চিনবে, তাই আমি ভেটকি নামে ব্যবহার করছি। তো আমি যখন এই বড় মাছটি পাই, প্রায় 7 থেকে 10 কেজি ওজনের মাছটি পাই, তখন বেশ আমার ভেতরে একটু আনন্দ উল্লাস কাজ করছিল। আমি মনে করেছিলাম যে এই মাছটি যখন পেয়েছি, বাবা ওদিকে অসুস্থ, তাহলে আমি আর মাছ ধরবো না, এই মাছটি নিয়ে আমি এখনই বাড়িতে চলে যাব। তো যে কথা সেই কাজ, আমি আমাদের ছোট্ট ডিঙি নৌকাটি নদীর পাড়ে বেঁধে রেখে আমাদের লঞ্চ ঘাটের পাশ দিয়ে আমি যখন বাড়ির দিকে আসছিলাম, একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব, তখন শীতের সময়, রাস্তায় কোনো লোকজন নাই, আর সেই গনে বেশ শীতও পড়েছিল। এতটা শীত যে ঘর থেকে মানুষ বের হওয়া বন্ধ করে দিয়েছিল, এমন একটা ব্যাপার। তো আমি যখন একটু 2-1 পা সামনে আসি, তখন 3-4টা লোক আসে। তাদের মধ্যে একজন ছিল পাঞ্জাবি পাজামা পরা, মাথায় ছিল একটা টুপি, হাতে একটা তসবি। তো এসে বলল যে রবিন, তুমি কি মাছটা বিক্রি করবা? আমি বললাম কোন মাছ? আসলে এখানে বলে রাখা ভালো, মাছটি পাওয়ার পর কিন্তু আমি একটা সাদা বস্তায় করে নিয়ে আসছিলাম, যেই মাছ সম্পর্কে কেউই জানে না। তো আমি বললাম যে হ্যাঁ দেখুন, আমি বড় একটা মাছ পেয়েছি, এই মাছটা আমি বিক্রি করব, কিন্তু আপনারা যে একেবারে ডিরেক্টলি এসে নক করলেন তুমি কি মাছটা বিক্রি করবা, আসলে আপনারা কি আমার মাছটা ধরা দেখেছেন? তখন ওই হুজুর লোকটি বলল যে হ্যাঁ দেখিছে, মানে আমাদেরকে একজনে বলল যে তুমি বড় একটা মাছ পেয়েছো। আসলে নদীর ব্যাপার, অনেক জেলে আছে, হয়তো কে বা কারা কোথা থেকে দেখেছে, দেখে হয়তো আমার মতো হয়তো কেউ বাসায় চলে যাচ্ছে, তখন হয়তো তাদের সাথে দেখা হয়েছে, বলতেই পারে। নর্মাল ঘটনা, আমি এটা সিরিয়াস হিসেবে নেয়নি। তো ওই হুজুর বলল যে তোমার মাছটা কত টাকা দিতে হবে, কত দর নিবে কেজি করা। তো আমি বললাম যে দেখুন, আমি তো সবেমাত্র নদী থেকে মাছটি ধরে আনলাম, সেক্ষেত্রে কেজি কত কেজি হবে এটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে মাছটা ধরে বা দেখে বোঝা যাচ্ছে এটা 7 থেকে 10 কেজির মধ্যে থাকবে আর কি। তো আমি তাকে বললাম, সে বলল যে ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার এই মাছটা 10 কেজি ওজন মনে করে নিব, কত করে কেজি দিতে হবে। তো তখনকার সময়ে মাছের বেশি একটা দাম ছিল না, সেক্ষেত্রে আমি তাকে বললাম যে তাহলে আপনি 500 টাকা করে দাম দিবেন। তো যথারীতি তিনি কিন্তু আমার সাথে কথা না বাড়িয়ে আমাকে সেই 500 টাকা দরে মাছটির দাম দিল। মাছটি দাম দেওয়ার পর বলল যে চলো তুমি আমাকে এগিয়ে দিয়ে আসবে। তো মাছটি বেচাকেনা করার সময় কিন্তু আমার পরিচিত 2-1 জন ছিল। তো আমি মনে করেছি যে এই হুজুরও হয়তো আমাদের আশেপাশে এলাকার হবে। উনি বললেন যে রবিন চলো, তুমি আমাকে মাছটি দিয়ে আসবে এবং টাকাটা নিয়ে আসবে। আসলে আমার কাছে এখন নর্মালি এত টাকা নাই, 5-7 হাজার টাকা আমার কাছে নাই। আমি যে তোমাকে টাকাটা দিব, আমার বাসা পর্যন্ত তুমি পৌঁছে দিয়ে আসলে তারপর আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। তো মনে করলাম যে এই মুহূর্তে 5,000 টাকা মানে অনেক টাকা, এদিকে বাবা অসুস্থ, বাবাকে চিকিৎসা করাতে হবে, ঘরে চাল ডাল কোনো কিছুই নাই। এটা মনে করে আমি হুজুরের সাথে সাথে রওনা করলাম। আর বিশেষ করে মাছ ধরি তো নদীতে থাকতে হয়, আর গ্রাম্য এলাকায় থাকি, বাগান আমাদের ওদিকে প্রচুর পরিমাণের বাগান, সেক্ষেত্রে ভয় ডর বলতে আমার তেমন কিছু ছিল না, আর এই ধরনের মাইন্ডও তখন কাজ করতো না। একটা পর্যায়ে আমি যখন হুজুরের সাথে রওনা করলাম, তখন পথিমধ্যে যেতে এই যে বড় একটা বাগান আছে, শৈলেন্দ্রনাথের বাগান বলে পরিচিত, এই শৈলেন্দ্রনাথের বাগানের পাশ থেকে যখন যাচ্ছিলাম, তখন হুজুর আমাকে বলল যে রবিন তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি, আমার একটু প্রস্রাব করতে হবে। তা মনে করলাম যে আসলে প্রাকৃতিক জিনিস, যখন প্রকৃতির ডাকে অনেকেই সাড়া দিতেই পারে, স্বাভাবিক। তো হুজুর যেহেতু বাগানের মধ্যে গেল, যে আমি মনে করলাম যে ঠিক আছে আমি একটু দাঁড়াই। কিছুক্ষণ পর বিশ্বাস করেন আলামিন ভাই, আমি দেখতে পেলাম যে ওই হুজুর বাগান থেকে বেরিয়ে এলো এবং তার পুরা পাঞ্জাবি পাজামা, হাত এবং মুখ মানে রক্তে ছলছল করছে, এত পরিমাণের রক্ত। এটা দেখে আমি প্রথমে কিন্তু ঘাবড়ে যাইনি। আমি প্রথমে তাকে বললাম যে কি হয়েছে আপনার, আপনার শরীরে এত রক্ত কেন, কি ব্যাপার, কি অবস্থা আপনার? আমি আতঙ্কে কথা বললাম। তখন তিনি আমাকে বললেন যে আসলে তেমন কিছু না,
ওই কাঁচা মাছ খেয়েছি তো তাই শরীরের রক্ত লেগে গেছে। আমি বললাম যে কাঁচা মাছ খেয়েছেন মানে আমি তো বিষয়টা বুঝলাম না। তখন আমাকে বলল যে কেন, তোমার থেকে যে মাছটা কিনলাম সেই মাছটা আমি একটু নিরিবিলি বাগানের মধ্যে যেয়ে খেয়ে আসলাম। তো এখন আমি হুট করে আমার পাশে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আমার সেই বস্তাটা নেই এবং আমার সেই বড় আকৃতির সেই যে ভেটকি মাছটা, আমার বস্তাও নাই, মাছটিও নাই। তখন আমি একেবারে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেলাম, বরফের মতো দাঁড়িয়ে গেলাম। আমার কথা বলার মতো শক্তি আমি হারিয়ে ফেললাম। তারপর আমি যখন এক নাগাড়ে, এক নজরে, এক পলকে তাকিয়ে আছি হুজুরের দিকে তাকিয়ে আছে এবং হুজুর আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে এবং বলছে, মাছ তো খেয়েছি, এবার তোকে খাবো, তোর ঘাড় মোটকে তোর রক্ত খাবো। এটা যখন বলল তখন কখন যে আমি সেন্সলেস হয়ে গেলাম, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আসলে আলামিন ভাই আমি জানি না। তারপর আমি যখন বাড়িতে আমাকে দেখতে পাই, আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার বাড়ি। তারপর সবার সাথে আমি ঘটনাটি শেয়ার করলাম। তো আলামিন ভাই, এই ছিল আমার ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে পড়ে শোনাবেন, আর এরপরও যদি আপনি আমাকে সুযোগ দেন তাহলে এ ধরনের আরও অনেক ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক ঘটনা জেনে রেখেছি আমার দাদুর থেকে, নানির থেকে, আমার সিনিয়র এলাকা পাড়া প্রতিবেশীর থেকে। তো শুনছিলেন ভূত বাংলার সাথে আছি মোহাম্মদ আলামিন। এই ছিল দুটি ভয়ঙ্কর ইমেইল এপিসোড। প্রথম যে ঘটনাটা ছিল কালো জাদুর সত্যি ঘটনা, আসলে ব্ল্যাক ম্যাজিক বলে কোনো কিছু আছে, এটা অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই বিশ্বাস করেন না। আর দ্বিতীয় যে ঘটনাটি ছিল, আসলে মাছের জগতে এ ধরনের ভূত প্রেত আছে, এগুলা একটা সময় ছিল, আদিম যুগে ছিল, এখনও হয়তো বা আছে। আমি একটা কথা সবসময় বলি, ভূত বলে কোনো কিছু আছে কিনা আমি কোনো তর্কে যাব না, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন, ঘটনা দুটি শুনলেন, তাদের জন্য শুভকামনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সামনে আরও নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত না অন্য একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এই এপিসোডে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।